সবাইকে, আপনারা দেখছেন হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ পডকাস্টের নতুন আরেকটি পর্ব, যেখানে আমরা খুঁজি আগামীর বাংলাদেশ কেমন হতে পারে সেই প্রশ্নের উত্তর। আমাদের আজকের পর্বের শিরোনাম এডুকেশন বিয়ন্ড এক্সাম, বিল্ডিং এ ক্রিটিক্যাল থিঙ্কার, যেখানে আমরা আলোচনা করব কেবল নম্বর ভিত্তিক শিক্ষার গণ্ডি পেরিয়ে কিভাবে আমরা চিন্তাশীল বিশ্লেষণক্ষম নাগরিক গড়ে তুলতে পারি। আমি জাহিদ হাসান সাগর, আপনাদের হোস্ট। এই পুরো প্রোগ্রাম এপিসোড জুড়ে আপনাদের সাথেই থাকবো। আর আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন রিয়াজ আল আসাদ ভাই, যিনি হচ্ছেন ভাইস প্রিন্সিপাল অ্যাট আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রিয়াজ আল আসাদ ভাই, আপনাকে স্বাগত আমাদের আমাদের আজকের অনুষ্ঠান হোয়াটস নেক্সট ফর বাংলাদেশের পর্ব এডুকেশন বিয়ন্ড এক্সাম, বিল্ডিং এ ক্রিটিক্যাল থিঙ্কার্স। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই, আপনাকে আপনার এই চমৎকার এই প্রোগ্রামটিতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আমি নিজেকে খুব গর্ববোধ করছি, কারণ আমি হয়তো আপনার দর্শকদেরকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমি যেহেতু অনেকদিন ধরে শিক্ষার সাথে সম্পৃক্ত কাজ করছি, সে জায়গা থেকে হয়তো বা কোনো এমন কোনো ভালো কথা আমার মুখ থেকে বেরিয়ে আসতে পারে যেটা আমাদের সমাজের জন্য বা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য কোনো কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। আমি এই জন্য নিজেকে গর্ববোধ করছি। আপনাকে আবারও ধন্যবাদ আপনার এই চমৎকার প্রোগ্রামটিতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। রিয়াজ আল আসাদ ভাই, আমরাও খুবই আনন্দিত আপনাকে আমাদের এই পর্বে পেয়ে, কারণ আমার কাছে আমার মনে হচ্ছে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থার বিকাশ কিংবা শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে এই যে আপনার অভিজ্ঞতা বা আপনার যে একটা সুন্দর একটা মানে অনেকটা সময় যে আপনি কাজের সাথে যুক্ত আছেন, সেই অভিজ্ঞতা আজকে আমাদের আলোচনায় একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে নিয়ে আসবে সেই বিশ্বাস রেখে ভাই, আসলে প্রথমেই যে জিনিসটা আপনার কাছে আমাদের বর্তমান যে আজকের যে আমাদের এপিসোডের যে বিষয়টা থাকবে সেটা নিয়ে প্রথমে যদি আপনার কাছে জানতে চাই, যেমন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কি শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক হয়ে যাচ্ছে? যেমনটা দেখা যায় সবার মধ্যে একটা টেনশন থাকে, আমাকে পরীক্ষা দিতে হবে, এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে হবে। এই যে টেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎ ফলাফলটা কি? আসলে দেখুন, আপনি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যেটা বলছি, এবং আমাদের এটা খুব একদম ওপেন সিক্রেট বাংলাদেশের জন্য, যে আমরা সত্যি কথা শিক্ষা ব্যবস্থায় আপনি যে কথাটা বলেছেন স্পষ্ট, এটা আসলেই সবার কাছে পরিষ্কার যে আমাদের কেমন যেন আমরা যখনই শিক্ষা অর্জন করতে যাই, সে জায়গাতে আমাদের একটা প্রচন্ড রকম একটা আকর্ষণ যেটা তৈরি হয়ে গেছে শিক্ষা অর্জনের তুলনায়, মানে শিক্ষাকে আমরা যতটুকু অর্জন করতে চাই বিদ্যা অর্জনের তুলনায় আমাদের কাছে সেটা বেশি প্রায়োরিটি পাচ্ছে বর্তমানে। এ প্লাস গ্রেড বা ইত্যাদি ইত্যাদি। আমি বলছি না যে গ্রেড কিংবা এ প্লাস পাওয়া বা ভালো রেজাল্ট করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সেটা বলছি না। আপনি যদি উন্নত বিশ্বের দিকে দেখেন, যারা শিক্ষায় অনেক আগানো বা শিক্ষাকে তারা বেশি কাজে লাগাচ্ছে বা শিক্ষা থেকে তারা বেশি উপকৃত হচ্ছে, যারা দক্ষ মানব সম্পদ তৈরি করছে, সেই দেশগুলিতেও যদি আপনি তাকান, সেখানেও দেখবেন তারাও গ্রেডের প্রতি গুরুত্ব দেয়। অবশ্যই গ্রেডের একটা গুরুত্ব আছে, ভালো ফলাফলের গুরুত্ব আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে যে আমরা এই গ্রেডের গুরুত্ব দিতে গিয়ে আমরা শিক্ষা অর্জনটাকে এত বেশি পেছনে ফেলে দিচ্ছি যে আমাদের এই গ্রেডের গুরুত্বটা অনেক বেশি সামনে উঠে আসছে। এবং যেটা আমরা শুধুমাত্র গ্রেডের পেছনে ছুটছি, আমরা শুধুমাত্র ভালো ফলাফলের পেছনে ছুটছি, এইটা ছুটতে গিয়ে আমরা একটা মুখস্থ বিদ্যা কেন্দ্রিক, কিছু সাজেশন নির্ভর, কিছু পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনার পেছনে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, যে বিষয়টা আমাদেরকে দক্ষ মানব সম্পদ তৈরিতে অনেক দূরে নিয়ে যাচ্ছে। দেখুন, উন্নত বিশ্বে কিন্তু তারাও ঠিক একইভাবে গ্রেডিং পদ্ধতিতে, আমরা যদি ফিনল্যান্ডের কথা বলি, আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি যে সকল দেশগুলো যারা পড়াশোনায় আগানো, আমরা জানি ফিনল্যান্ড অনেক উন্নত একটা দেশ, তারাও কিন্তু গ্রেডকে গুরুত্ব দেয়। কিন্তু তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখুন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তাদের সব থেকে যেটা মানে পরিবর্তন, যেটা পার্থক্য, সেটা হচ্ছে তারা যখন কোনো কিছু শেখেন, সেই শিক্ষাটাকে তারা আসলে বাস্তবে রূপ দিয়ে তারপরে শেখার চেষ্টা করেন। সেটা কতটুকু বাস্তব জীবনে কিংবা তার সামাজিক জীবনে, তার মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে সম্পৃক্ত রেখে তারা শেখার চেষ্টা করেন। যেই জায়গাটা আমাদের খুব বেশি পরিবর্তন হয়ে গেছে, আমরা অনেকটা আমাদের ভালো শিক্ষার্থী, আমরা যদি সামাজিক দৃষ্টিতে তাকাই, আমরা যদি শিক্ষা কেন্দ্রিক আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাতে তাকাই, আমরা পারিবারিক দৃষ্টিতে তাকাই, ব্যক্তিগত দৃষ্টিতে তাকাই, প্রত্যেকের ক্ষেত্রে একটা প্রায়োরিটি পাচ্ছে আমাদের এ প্লাস পেতে হবে, ভালো ফলাফল করতে হবে। সেটার জন্য আমাকে যা করতে হয়, সেটা জ্ঞান অর্জন হোক আর না হোক, সেটা আমি গাইড করছি, সাজেশন ফলো করছি, আমরা ইত্যাদি ইত্যাদি করে আমরা গাইড নির্ভর এমন ভাবে হয়ে যাচ্ছি, আমরা মুখস্থ নির্ভর হয়ে যাচ্ছি, আমরা কিছু পড়ার ভেতরে গণ্ডির ভিতরে আটকে যাচ্ছি, যেখানে সৃজনশীলতার যে একটা জায়গা,
সেটা একদম নেই বললেই চলে। এবং আমাদের দেশের অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এজন্য তারা অনেক সময় হয়তোবা তারা একাডেমিক জায়গাতে অনেক বেশি এগিয়ে থাকে, কিন্তু তারা কর্মজীবনে বা কর্মমুখর কাজগুলির জায়গাতে অনেক পিছিয়ে পড়ে কিন্তু। তো আমরা এটা দেখছি, আসলে আপনার কথার সাথে আমি একমত যে আমরা গ্রেডের উপরে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলছি, ফলাফলের দিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এই গুরুত্বটা থাকুক, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত হচ্ছে সেটা আমরা যে শিক্ষাটা শিখছি সেটার মধ্যে যেন বিদ্যার্জনটা থাকে, জ্ঞান অর্জনটা থাকে, এবং সেটি যেন ওই জ্ঞানটাই, যে জ্ঞানটা আমাদের পারিপার্শ্বিক, আমাদের পৃথিবী, আমাদের সমাজ কিংবা আমাদের চারিদিকের কাজে লাগে, বাস্তবিক জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। হ্যাঁ, আমাদের আজকের যে এপিসোডের যে মোটিভটা ছিল যে আমরা বলেছি বিল্ডিং এ ক্রিটিক্যাল থিঙ্কার। এই যে ক্রিটিক্যাল থিঙ্কার ব্যাপারটা বলতে আসলে কি বোঝায়, একজন সাধারণ মানুষ এই ব্যাপারটা কিভাবে বুঝতে পারবে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্রিটিক্যাল থিঙ্কার ব্যাপারটা কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? জি, চমৎকার বলেছেন। ক্রিটিক্যাল থিঙ্কিংটা যদি আমরা একাডেমিক্যালি বিশ্লেষণ করতে যাই, সে জায়গাতে হচ্ছে আমরা যখন কোনো কিছুকে সৃজনশীলতার জায়গা থেকে আমরা কোনো একটা বিষয়কে আমরা বিশ্লেষণধর্মী ভাবে সেটাকে ব্যাখ্যা করব, সেটার চিন্তা ভাবনাটা আমাদের থাকবে, যে আমি বিশ্লেষণধর্মী একটা চিন্তা আমাদের ভেতরে থাকবে। তো আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে ব্যাপারটা আপনি বলেছেন, এই জায়গাটা আমরা যদি ঠিক আমাদের পড়াশোনার ক্ষেত্রে দেখি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমি সরাসরি শিক্ষার্থীদেরকে দোষারোপ করব না। এই জায়গাতে আমাদের সামগ্রিক যে আমাদের ব্যবস্থাপনা, আমাদের শিক্ষার যে সামগ্রিক একটা ব্যবস্থা, সেই জায়গাতে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাটা পিছিয়ে রাখি। আপনাকে যদি একদম সহজ করে একটা কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশের কারিকুলাম যেটা ছিল গত বছর, আমরা আবার নতুন সেই 2013 সালের কারিকুলামে আমরা আবার ফিরে গিয়েছি, যেটা হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষার ভেতরে। তো সেখানে আমরা দেখছি যে আবার সৃজনশীল পদ্ধতি আমাদের চলে এসেছে। তো সৃজনশীল পদ্ধতিতে আলটিমেটলি কি হচ্ছে, দেখুন, সৃজনশীল পদ্ধতিটা একটা চমৎকার পদ্ধতি, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু দুঃখজনক ভাবে সত্যি যে আমাদের দেশে সৃজনশীল পদ্ধতিটাও আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদেরকে চর্চা করা হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিংবা আমাদের যে যখন আমরা বোর্ড পরীক্ষা দিতে যাই বা আমাদের শিক্ষা ব্যবস্থায় এই যে প্রশ্ন করার ধরনটা আপনি যদি একটু ফলো করেন, দেখবেন আমাদের দেশের বিভিন্ন ধরনের বোর্ড প্রশ্নেও আমরা ঠিক বোর্ড প্রশ্নের মধ্যেও যেখানে প্রশ্নগুলো যদি দেখি, সেটা সত্যি কথা একটা সৃজনশীল একজন শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলা কিংবা একটা শিক্ষার্থীকে ক্রিটিক্যাল থিঙ্কিংটা তার ভেতরে জাগ্রত করে তোলা, সেই জায়গাটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে কম কম এসছে। তো এই জায়গাতে আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা সাধারণত যে সৃজনশীল আসার পরেও আপনি দেখবেন আমাদের গাইড বইয়ের প্রশ্নগুলি রিপিট হচ্ছে আমাদের বোর্ড প্রশ্নে, কিংবা আমাদের একাডেমিক কার্যক্রমগুলিতে আমরা যখন পরীক্ষা নেই, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমি দেখেছি বিভিন্ন জায়গাতে তারা কি করে, তারা সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন গাইড থেকে তুলে দিয়ে কিংবা অনুশীলনী থেকে তুলে দিয়ে তারা এই প্রশ্নগুলো করছে। তো আপনি যখন একজন শিক্ষার্থীকে একটা গাইড থেকে প্রশ্ন তুলে দিচ্ছেন কিংবা একটা বই থেকে প্রশ্ন তুলে দিচ্ছেন, তখন তার ভেতরে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসছে না। সে যে কাজটা করছে, সে যখন জেনে যায় যে আমি আমার এই প্রশ্নগুলো গাইড থেকে কমন করবে, তখন কিন্তু সে ওই গাইডটাকেই পড়তে থাকে এবং গাইডের ওই প্রশ্নটাই মুখস্থ করতে থাকে। তো যদিও আমরা বলছি সৃজনশীল, যেখানে আমি আমার স্টুডেন্টকে আমি চেষ্টা করলেই ক্রিটিক্যাল থিঙ্কিং কে তার ভেতরের ক্রিটিক্যাল থিঙ্কিং যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমি জাগ্রত করতে পারতাম, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। আমাদের এই স্টুডেন্ট গুলি কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে চর্চাটা, সেটা আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো কিংবা আমাদের যখন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আমরা এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা পিছিয়ে ফেলছি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাকে অন্য গাইড থেকে কিংবা গাইড নির্ভর বই নির্ভর হয়ে যাওয়ার কারণে আমরা এই স্টুডেন্টদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা অনেকটা পিছিয়ে রাখছি। এই যে কথাটা আপনি বললেন যে আমাদের শিক্ষার্থীদের মানে আমাদের দেশের শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে ব্যাপারটা থাকে সেখানে বিশ্লেষণধর্মী চিন্তায় তারা আসলে অনেকটাই আমরা পিছিয়ে আছি। তো এখানে মেইনলি সবচেয়ে বড় ভূমিকাটা রাখতে পারে, আমার কাছে মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তো এখন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হিসেবে কাজ করছেন অনেকদিন যাবত, তো একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে কিংবা যদি বলি আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে শিক্ষার্থীদের ওই যে বিশ্লেষণধর্মী চিন্তায় উদ্বুদ্ধ করতে পারে? জি, চমৎকার বলেছেন জাহিদ ভাই, এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপারটা, কারণ শিক্ষা যখন আমরা
মানে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষার যে কার্যক্রমগুলি সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। তো আমরা যদি দেখি সেখানে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, আমি তো কিছুক্ষণ আগেই বললাম, আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আমাদের এই যে শিক্ষাকে কিভাবে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা তৈরি করব আমাদের স্টুডেন্টদের ভেতরে, সেটা অধিকাংশ প্রতিষ্ঠানগুলির ভেতরে এটা নেই। এটা আমি একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার পরেও আমি এটা বলতে বাধ্য হচ্ছি, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে আমার কথাগুলো, যে আমি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছি। আসলে ব্যাপারটা তেমন নয়। শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলা না, আসলে জায়গাটা হচ্ছে একটা মানে শিক্ষাকে কেন্দ্র করে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগাই তখন আমাদের কিছু বাস্তব পরিকল্পনা থাকা দরকার। তো এই পরিকল্পনার অভাব রয়েছে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমি একজন একাডেমিক প্রধান হিসেবে একটা জিনিস বলি, আমি একাডেমিক ব্যাপারগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছি এবং আমার প্রায় 10 বছরের মতো আমার শিক্ষকতার অভিজ্ঞতা। সে জায়গা থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, আমি যখনই কোনো শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে যাব তখন অবশ্যই আমাকে তার ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা সুযোগ দিতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাটা তৈরি করে দিতে হবে। তো সেক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠান যে কাজটা করতে পারে, যে আমরা স্টুডেন্টদের ভেতরে অবশ্যই প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে দিব, যেটা ফলাফলের প্রতি একটা প্রতিযোগিতা থাকতে পারে স্টুডেন্টদের ভেতরে, কিন্তু সেটা এমন জায়গায় না পৌঁছুক যে সে ফলাফল করার চিন্তা করতে গিয়ে তার ভেতরের যে বিকাশটা, তার ভেতরের যে মেধার বিকাশ রয়েছে সেটা পরিবর্তন করে সে যেন শুধুমাত্র বই নির্ভর, সাজেশন নির্ভর কিংবা সে গাইড নির্ভর না হয়ে যায়। যখনই এই নির্ভরশীলতা তার ভেতরে তৈরি হবে তখনই সে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা তার ভেতর থেকে বের হবে না। তখন তার ভেতরে গাইডের মুখস্থ শক্তিটা কিংবা বইয়ের মুখস্থ বিদ্যাটা তার ভেতরে বারবারই সেটার মানে সেটার একটা অ্যাপ্রিসিয়েশন আসবে, সেটা একটা প্রচেষ্টা তার ভেতরে আসবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান যে কাজটা করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের একটা চমৎকার একটা প্রভাব আমাদের শিক্ষার্থীদের ভেতরে থাকে, এটা আপনি আমি সবাই জানি। সেক্ষেত্রে আমাদের শিক্ষকগণ যদি প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যাপারটা যে প্রতিষ্ঠানের যে পরীক্ষা পদ্ধতি সেটা যদি সৃজনশীল পদ্ধতিতে হয়ে থাকে, মানে তথাকথিত সৃজনশীল পদ্ধতিতে না, বাস্তবিক যে সৃজনশীল পদ্ধতিতে আমরা স্টুডেন্টদের ভেতরে যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা তৈরি করতে পারি, সেই ক্রিটিক্যাল থিঙ্কিংটা যদি আমরা নিয়ে আসতে পারি, এর বাইরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ব্যাপারটা থাকতে পারে, যেমন ধরেন আমরা যদি ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি করবার জন্য আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলিকে চালু করতে পারি আমাদের প্রতিষ্ঠানগুলিতে। যেমন ধরুন আপনি যদি একজন শিক্ষার্থীকে আপনি তার আহ, নেতৃত্ব গুণ দান করতে চান কিংবা সে একটা দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত হতে চায়, শুধুমাত্র আপনি ক্লাস কার্যক্রম দিয়ে তাকে কোনোভাবেই এটার সাথে সম্পৃক্ত করতে পারবেন না। যদি আমাদের এই ক্লাস কার্যক্রমের সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিজের সহশিক্ষা বিভিন্ন ধরনের ক্লাব কার্যক্রম আমরা যুক্ত করতে পারি, বিভিন্ন প্রতিষ্ঠান যদি এই কাজগুলি সাথে হাতে নেয়, তাহলে কিন্তু এইটা একটা চমৎকার কাজে দিতে পারে। যেমন ধরুন আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের পড়াশোনার বাইরে, আমরা পাঠ্যপুস্তকের যে পড়াশোনা রয়েছে সেটার বাইরে আমরা বেশ কয়েকটা কাজ করে থাকি। যেমন আমরা সাধারণ জ্ঞানে উন্নতি করবার জন্য আমরা আমাদের পাঠ্যসূচিতে সাধারণ জ্ঞানকে সম্পৃক্ত করেছি। আমরা আমাদের ভাষা দক্ষতার জন্য আমরা ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার বিশেষ আলাদা ভাষার ক্লাস নিচ্ছি। আমরা ভোকাবুলারিকে বৃদ্ধি করবার জন্য আমরা স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি। এর বাইরে আপনি শুনলে অবাক হবেন, যেটা হচ্ছে আমাদের মোট 9টা ক্লাব কার্যক্রমের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের যে ভেতরের প্রতিভা রয়েছে সেটা বিকাশ করার সুযোগ করে দিচ্ছি। এর ভেতরে গুরুত্বপূর্ণ আমাদের ডিবেট ক্লাব আছে, আবৃত্তি ক্লাব আছে, মিউজিক ক্লাব আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম 9টা ক্লাবের মাধ্যমে আমরা যার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলিকে বিকাশ করবার যে কাজ করে দিচ্ছি। তো আমি যখন একটা শিক্ষার্থীকে বিতর্ক ক্লাবে যুক্ত করছি তখন সে যে কাজটা করছে, যে সে আর পড়াশোনার বাইরে বা বাহিরের পুঁথিগত বিদ্যার বাইরেও সে গিয়ে চিন্তা করা শিখছে। তো একটা বিতর্কিক যখন আমি তাকে ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি তখন তাকে বিতর্কের একটা বিষয় তুলে ধরেছি, তখন সে কিন্তু ওই বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে তার একটা তৈরি করতে হচ্ছে, তার অনেক গবেষণা করতে হচ্ছে, তার অনেক তথ্য সংগ্রহ করতে হচ্ছে। এই কাজগুলি সে করতে যাচ্ছে, তার চমৎকার একটা স্ক্রিপ্ট তার তৈরি করতে হচ্ছে, সে বক্তব্য দেওয়ার চর্চা করছে। এইটার ভেতর থেকে কিন্তু তার ভেতরের যে প্রতিভাগুলি সেগুলি বেরিয়ে আসছে। এইটা কিন্তু আসলে আমরা বই থেকে সরাসরি পাই না। তো আমরা যদি প্রতিষ্ঠানগুলি এই ধরনের কার্যক্রমগুলো হাতে নিতে পারি এবং আমাদের যে পরীক্ষা ব্যবস্থা কিংবা স্টুডেন্টদের ভেতরে যে পরীক্ষা ভীতি কিংবা আমাদের রেজাল্টের প্রতি যে অতি আগ্রহ, এই ব্যাপারটাকে যদি আমরা একটু দমিয়ে শিক্ষার্জনের যে একটা গুরুত্ব সেটাকে যদি আমরা মোটিভেশন দিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পারি, আশা করি আমাদের প্রতিষ্ঠানগুলি এই জায়গাতে ভূমিকা রাখলে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন চলে আসতে পারে। যে কথাটা আপনি অলরেডি বললেন, যেমন হচ্ছে বিতর্ক কিংবা হচ্ছে
বিভিন্ন আরো সহশিক্ষা কার্যক্রম যেগুলো আছে, যার মাধ্যমে হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে আর চিন্তার বিকাশ বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর দক্ষতা আরো বাড়ানো যেতে পারে। এখন ভাই আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আপনি যেটা বললেন যে আমাদের শিক্ষার গুরুত্বটা বোঝানোর ব্যাপার, কিন্তু আমার একটা মোস্ট অফ দ্য টাইম আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা তার রেজাল্ট নিয়ে যতটা চিন্তা করে, সবচেয়ে বেশি চিন্তা করে তার বাবা মা বা তাদের অভিভাবক যারা থাকেন তারা। তো ওই যে তাদের যে এখানে হচ্ছে বলা যায় যে তারা হচ্ছে আমার ছেলে আমার মেয়ে কিনা এ প্লাস পেয়েছে কিনা, সেই বিষয়টা তাদের বেশি টেনশন থাকে তাদের মধ্যে। এখন ওই যে টেনশনের মধ্যে থাকার কারণে ওই স্টুডেন্টের প্রতি, ওই শিক্ষার্থীর প্রতি তো একটা আলাদা প্রেশার আসতেছেই যে তাকে এক্সামে ভালো করতে হবে। তো সেই জায়গা থেকে আপনি অভিভাবকদের জন্য কি বলবেন, যে অভিভাবক উদ্দেশ্যে যে মানে পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি না, সে তাকে আরো অন্যভাবে মূল্যায়ন করা যেতে পারে, এই শিক্ষার্থীকে সে কোন জায়গায় ভালো সেই বিষয়ে ফোকাস করা যেতে পারে। তো এই জিনিসগুলো আসলে অভিভাবকদের কাছে কিভাবে একেবারে পৌঁছে নিয়ে যাওয়া যায়? জি, চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং আপনি একটা চমৎকার বিষয় তুলে ধরেছেন। আমাদের শিক্ষার্থীদের ভেতরে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বাইরে গিয়ে তারা ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছে, এইটা কিন্তু আসলে একদিনে একটা শিক্ষার্থীর ভেতরে ঢুকছে না। তো আমরা এই কাজটা আমাদের সামাজিক একটা অবক্ষয়ের মতোই দেখি আমি। আপনি যদি আমাকে আমি এটা একদম মানে নিজের থেকে, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, এবং অনেক সময় আমি তাদের সাথে শেয়ার করবার কারণে তারা আমাকে তাদের কষ্টগুলো শেয়ার করার সুযোগ পায়। তো সে জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা বিষয় বলি, যে আমাদের সামাজিক এটা একটা অবক্ষয়। সত্যি কথা, আমরা যখন ফলাফলকে গুরুত্ব দিতে গিয়ে বাচ্চাদের প্রতি বা কিংবা স্টুডেন্টদের প্রতি এমন সব চাপ সৃষ্টি করি, যেটা ওই সন্তানটা পড়াশোনাকে একটা ভীতি হিসাবে নিচ্ছে। এবং আপনি যখন কোনো বিষয়কে ভীতি হিসাবে নিবেন, তখন সে ভাবছে যে আমার বাবা মার সাথে আমার সম্পর্কটা আসলে পড়াশোনা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি আমাদের সমাজে তৈরি হয়ে যায়। তো একটা স্টুডেন্টকে আপনি যখন পড়াশোনার প্রতি আগ্রহী করতে গিয়ে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংটা তার ভেতর থেকে দূর করে দিয়ে আপনি তাকে একদম বই কেন্দ্রিক করে তুললেন, এবং তাকে এ প্লাস পেতেই হবে। এবং মজার একটা ব্যাপার হচ্ছে, আপনি দেখবেন, আপনি যেমন বলেছেন স্টুডেন্টদের থেকে তার অভিভাবকদের একটা বেশি গুরুত্ব থাকে, তার চেয়ে বেশি গুরুত্ব থাকে আমাদের অভিভাবকদের থেকেও বেশি গুরুত্ব থাকে আমাদের আশপাশের মানুষরা। আপনি দেখবেন চারদিকের মানুষদের প্রশ্নে প্রশ্নে আপনি জর্জরিত হয়ে যাবেন। এবং এইখানে আপনি পাশের বাড়ির চাচি রেজাল্টের দিনে দেখবেন সে ফোন দিয়ে জানছে তোমার ছেলে কি এ প্লাস পেয়েছে কিনা, তোমার মেয়ে কি এ প্লাস পেয়েছে কিনা। এবং আশপাশের মানুষরা ওই অভিভাবককে পাগল করে তোলে। তো সেই ক্ষেত্রে দেখবেন একটা চাপ যেমন স্টুডেন্ট অনুভব করছে, গার্ডিয়ানও একটা চাপ অনুভব করছে। এই যে আমাদের সামাজিক একটা চাপ ফলাফলের, সেই সামাজিক একটা চাপটা এসে মূলত এই চাপটা এসে পড়ছে আমাদের শিক্ষার্থীদের প্রতি। তো আপনি একটা শিক্ষার্থীকে যখন পড়াশোনার একটা চাপ চাপিয়ে দিবেন, তখন তার কাছে পড়াশোনাটা সে বাধ্য হয়ে করছে। আসলে পড়াশোনা বাধ্য হয়ে করবার কোনো জিনিস না। যখন আপনি বাধ্য হয়ে কোনো জিনিস করাবেন, সেটার মধ্যে তার যদি সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে, সেইখানে আপনি এই তার দ্বারা ফলপ্রসূ কোনো কিছু পাবেন না। সেক্ষেত্রে অভিভাবকদের আমি স্পষ্ট একটা বিষয় বলতে চাই, আপনি সন্তানের পড়াশোনা নিয়ে অবশ্যই সিরিয়াস হবেন, কিন্তু সেটা যেন ওভার সিরিয়াসনেস না থাকে। তা ওভার সিরিয়াসনেস হয়ে গেলে তখন এইটা একটা বার্ডেন হিসাবে, একটা চাপ হিসাবে আপনার সন্তানের প্রতি পড়বে। তো এইটা একটা জিনিস খেয়াল রাখা উচিত। আপনি কখনোই সন্তানকে পড়াশোনার রেজাল্ট কেন্দ্রিক না করে আমরা যদি পড়াশোনাটাকে জ্ঞান অর্জনের একটা গুরুত্ব দিই, দেখবেন আপনার সন্তানটা জ্ঞান অর্জন হচ্ছে। আর জ্ঞান অর্জন যার ভেতরে হবে তার কিন্তু রেজাল্ট অটোমেটিক্যালি, মানে একদম স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু তার ফলাফল ভালো হবে। এক্ষেত্রে কোনো ধরনের এই ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নেই। কারণ যেই ছেলেটা সে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করবে, তার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রেজাল্টে কোনো ফলাফলে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা যে কাজটা করি, আমরা ফলাফলকে কেন্দ্র করে স্টুডেন্টদের ভেতরে একটা ফলাফলের একটা চাপ তার উপরে সৃষ্টি করে তার জ্ঞান অর্জনটাকে আমরা পিছিয়ে দিই। এজন্য আমি দেখেছি বহু শিক্ষার্থীদেরকে, তারা রেজাল্টের পিছনে ছুটতে 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 তার অনেক সময় খাওয়া দাওয়া, ঘুম সেটাও সে ভুলে যায়। এবং অনেক স্টুডেন্টদের আমি এমন দেখেছি, তারা পড়াশোনার চাপে নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত ভুলে যায়। এবং এমনও হয়েছে যে এমন স্টুডেন্ট আমি দেখেছি যে সে মাঝে মধ্যে এমন এটা জানে না যে তার মায়ের বোনকে যে খালা ডাকতে হয় সেটাও সে ভুলে যায়। এরকম একটা অবস্থাও আমি দেখেছি মাঝে মধ্যে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এইটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। আমার কথা হচ্ছে, আপনি যখন এরকম একটা স্টুডেন্ট পাবেন, আপনার সন্তান যখন, এই ছেলেটা যদি সে ক্লাস পেয়ে পেয়ে বারবার আসে, আসলে আপনি তাকে দিয়ে করবেন কি? কারণ সে তো শুধু পড়াশোনা নিয়ে জীবন চলবে না। তার তো জীবন চলতে হলে তার মধ্যে মানসিক দক্ষতার প্রয়োজন আছে, তার ভেতরে ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা জায়গা আছে, সৃজনশীল চিন্তাধারার একটা জায়গা আছে। আহ, সেই জায়গাটা কিন্তু সে পিছিয়ে যাবে। শুধু সার্টিফিকেট দিয়ে কিন্তু আমাদের সোসাইটিতে চলা সম্ভব না। আপনি যদি জাহিদ ভাই আপনাকে প্রশ্ন করি, দেখুন,
আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন, আপনার ভেতরে যদি এই অভিজ্ঞতাগুলো না থাকতে, আপনি কি শুধু বইয়ের পড়াশোনা দিয়ে আমাকে এই প্রশ্নগুলো করতে পারতেন? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কিংবা আমি আপনাকে যে কথাগুলো বলছি, এটা কিন্তু আমি কোনো বই থেকে বলছি না। আমার বাস্তব জ্ঞান থেকে, আমার ক্রিটিক্যাল থিংকিং এর জায়গা থেকে আমি বলার চেষ্টা করছি। কিন্তু দেখুন, এখন আমরা যদি ক্রিটিক্যাল থিংকিং এর এই চর্চাটা আমাদের শিক্ষার্থীদের ভেতরে না করি, তখনই কিন্তু আমাদের এই যে শিক্ষার্থীরা একজন বড় বড় সার্টিফিকেটধারী হচ্ছে, মেধাবী হচ্ছে, কিন্তু সে গিয়ে কর্মজীবনে কোথাও গিয়ে চাকরি পাচ্ছে না, সে একটা ইন্টারভিউ বোর্ডে নিজেকে প্রকাশ করতে পারছে না, সে নিজেকে দেখাতে পারছে না তার ভেতরের দক্ষতাগুলি, তার ভেতরের যোগ্যতা। তো একটা সব মিলিয়ে যে কথা হচ্ছে যে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। তো এই জায়গাটা আমাদের অভিভাবকদের খেয়াল করতে হবে। এবং অভিভাবকদের ভেতরে আরেকটা বিষয় আমি বলি, যখন আমি অনেক প্রি প্রাইমারি প্রতিষ্ঠানগুলিতে দেখেছি, এই সেক্টরগুলিতে অভিভাবকরা স্টুডেন্টদের ভেতরে ছোট ছোট বাচ্চাগুলিকে এমন ভাবে তারা পড়াশোনাকে চাপিয়ে দেন, ওই সন্তানটার কৈশোরকে সে কেড়ে নিচ্ছেন, এবং কৈশোরের যে কোনো স্মৃতি সেটা ওই সন্তানের ভেতরে আর থাকে না। আগামী 10 বছর পরে সে যখন এই যে ছোট্ট শিশুটা শৈশবের সময়টা, সে গিয়ে দেখবে যে আমি শৈশবের কোনো স্মৃতি মনে করতে পারছি না, কারণ সে ওই সময়টা পুরোটা বইয়ের মধ্যে ডুবেছিল। এবং আপনি যখন দেখবেন এই ছেলেটার উপরে বাবা মা এমন ভাবে চাপিয়ে দিচ্ছে, একটা প্লে নার্সারির একটা স্টুডেন্ট, সে 98 পেলো না 99 পেলো কোন সাবজেক্ট, এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। একটা ছেলে সে ফার্স্ট হলো না কেন, এটা নিয়ে তাকে বাসায় পেটাচ্ছে, তাকে মারছে। কিন্তু একটা জিনিস ভাবুন, একটা ক্লাসে কি আসলে 10 জনের ফার্স্ট হওয়া সম্ভব? 20 জনের ফার্স্ট হওয়া সম্ভব? একটা ক্লাসে কিন্তু ফার্স্ট হবে একজন স্টুডেন্ট। তো আপনি যখন তার সাথে এই পড়াশোনার একটা বার্ডেন চাপিয়ে দিচ্ছেন, তাকে পড়াশোনা নিয়ে তার উপরে নির্যাতন করছেন, তখন কিন্তু এই সন্তানটা পড়াশোনাকে যেমন শত্রু ভাবছে, আপনাকে শত্রু ভাবা শুরু করে দিবে। এটা অভিভাবকদের আসলে ভাবা উচিত এই জায়গাটা। এবং শিক্ষার্জনটা আসলে আনন্দ ঘন যখন হবে, তখন শিক্ষার্থীদের মেধা, আপনি সকলের মেধা কিন্তু একরকম হবে না জাহিদ ভাই। যেমন ধরুন, আপনি যদি বলেন যে একজন ডাক্তার যিনি হচ্ছেন, তিনি তার চিকিৎসা পেশায় যেই যেই চিন্তাগুলি করছেন, একজন ইঞ্জিনিয়ার কিন্তু সেভাবে চিন্তা করলে হবে না। আবার ঠিক আপনি যদি একজন শিক্ষককে একজন ডাক্তারের চিন্তা করতে বলেন, সেটা কিন্তু হবে না। তাহলে চিন্তার ধরনটা যেমন ভিন্ন, মানুষের মেধার ধরনও ভিন্ন হতে পারে, এবং এক একজন এক এক জায়গাতে মেধাবী হতে পারে। এখন আপনি যদি বলেন যে একজন ড্রাইভার, আমার দেশে একজন চালক, তাকে যদি আমার দেশে কোনো যদি চালক না হয়, সবাই যদি আমরা ডাক্তার হয়ে যাই, সবাই যদি আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাই, আসলে তাহলে বলুন তো আমাদের দেশটা কি আসলে চলবে কিনা, আমাদের সোসাইটিতে আসলে চলবে কিনা? তো প্রত্যেকটাকে যদি আমরা মেধা হিসাবে ধরি, আমরা শুধুমাত্র পড়াশোনা করা, মুখস্থ করা, ভালো রেজাল্ট করা, এটাকে আমরা মেধা ধরছি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কর্মমুখী যে একটা জ্ঞান রয়েছে, একটা মেধা রয়েছে, সেটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। যখন আমরা সেটা করব, এবং কর্মমুখী যে চিন্তাধারাগুলি যখন বেরিয়ে আসবে, সেই দক্ষতাগুলো যখন বেরিয়ে আসবে, তখনই আমাদের দেশের শিক্ষার মূল উদ্দেশ্য যেটা, শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু দক্ষ মানব সম্পদ তৈরি করা। তখনই আমাদের দেশের এই শিক্ষার্থীরা, যখন আমাদের দেশের যারা শিক্ষিত মানুষ থাকবে, তারা দক্ষ মানব শক্তি হয়ে বেরিয়ে আসবে। দেখেন, কোভিড এর টাইমে 20 সালের পরে শিক্ষার্থীদের মধ্যে আগে যতটা না তারা হচ্ছে মানে প্রযুক্তি ব্যবহার করতো পড়াশোনার জন্য, কোভিড টাইমের পর থেকে কিন্তু এই পড়াশোনার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারটা অনেক বেশি বেড়ে গিয়েছে। বর্তমানে অনলাইনে কোর্স, মানে যে বিভিন্ন সাবজেক্টের কোর্স করা থেকে শুরু করে অনেক স্কুল তাদের বিভিন্ন ক্লাসও অনলাইন পর্যন্ত নিচ্ছে, অনেক অনেক ক্লাস অনেক অনেক সময়, বিভিন্ন সময়গুলোতে। তো এই যে প্রযুক্তির ব্যবহার শিক্ষা ক্ষেত্রে, ইন কনটেক্সট অফ বাংলাদেশের সোসাইটিতে, বাংলাদেশের এই ক্ষেত্রে শিক্ষার্থীদের আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে এটা কি খুবই বেশি সাহায্য করছে, নাকি অনেকটাই কমিয়ে দিচ্ছে বলে আপনি মনে করছেন? এই জায়গাতে আপনি যদি সরাসরি বলেন আমাকে, তাহলে আমি দুটো দিক এখানে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, এর কিছু ইতিবাচক দিক রয়েছে, পাশাপাশি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। আপনি যদি দেখেন আমরা যদি প্রযুক্তির কথা বলি, প্রযুক্তিতে আমাদের থেকে উন্নত বিশ্ব অনেক এগিয়ে। সেক্ষেত্রে তারা যখন পড়াশোনার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করছে, দেখুন তাদের দেশে কিন্তু সরাসরি যে অফলাইন ক্লাসগুলি, অফলাইন ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, তাদের সেই সেক্টরগুলি কিন্তু বন্ধ হয়ে যায়নি। তারা কিন্তু পুরোটা অনলাইন ভিত্তিক নিয়ে আসেনি। তাহলে সত্যিকারই যদি সেটা আসলে খুব বেশি ফলপ্রসূ হতো, তাহলে কিন্তু তারা যে অফলাইন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলি আছে, সেগুলি সব বন্ধ করে দিয়ে তারা কিন্তু শুধুমাত্র অনলাইন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালু রাখতো। কারণ তারা কিন্তু আমাদের থেকে প্রযুক্তিতে অনেক অনেক এগিয়ে। সে জায়গাতে আহ, আপনি যদি বাংলাদেশের কনটেক্সটটা চিন্তা করেন, বাংলাদেশের কনটেক্সটে আমি এমনও শিক্ষার্থীদেরকে দেখেছি, আমরা যখনই অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে,
কোভিড এর সময় যখন আমরা অনলাইনের সাথে সম্পৃক্ত হয়েছি, এটা আসলে আমরা বাধ্য হয়েছি। সেই জায়গাটা বাধ্য হবার পরে এইটার একটা নেতিবাচক প্রভাব আমাদের স্টুডেন্টদের ভেতরে এখন রয়ে গেছে। এবং আপনি কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারবেন না জাহিদ ভাই, যেটা দেখবেন যে কোভিড এর পরবর্তী সময়ে আমাদের দেশের শিক্ষার্থীদের প্রায় 50% স্টুডেন্ট নতুন করে তারা কিন্তু গেম আসক্ত হয়ে গেছে, অনলাইনের আসক্ত হয়ে গেছে, যেইটা আমাদের পড়াশোনার থেকে অনেকটা পিছিয়ে নিচ্ছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের। এর কারণটা হচ্ছে, আপনি যখন অনলাইনে একটা কিছু শিখতে যাবেন, ধরুন আমরা খুব ম্যাচিউরড, আমরা খুব পরিপক্ক বয়সে আছি, আমরা বাচ্চাদেরকে মোটিভেট করি, আমরা মোটিভেটর, একজন শিক্ষক হিসেবে মোটিভেটর। সেই জায়গা থেকে সত্যি আমাদেরও কিন্তু অনেক দুর্বলতা আছে। আমি দেখেছি আমাদের মতো অনেক শিক্ষকদের এবং আমি সহ আমাদেরও মতো অনেক শিক্ষকের এরকম হয়েছে, আমরা ফেসবুক কিংবা অন্য কোনো জায়গায়, বা ধরেন আমি চ্যাট জিপিটি দিয়ে একটা জিনিস জানবার জন্য আমি ওটা ওপেন করলাম, কিংবা আমি ধরেন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে একটা কিছু জানবার জন্য আমি ওপেন করলাম। আমি যখন সেটা ওপেন করতে যাই, আমি ফেসবুকে ঢুকতে গিয়ে হঠাৎ করে আমি একটা ইউটিউবের নোটিফিকেশন দেখলাম, আমি সেখানে ঢুকে গেলাম। দেখা গেছে এমনও হয়েছে, আমি যে টপিকটা নিয়ে ইউটিউবে ঢোকার পরে আমি সেখানে ঘন্টাখানিক ইউটিউবে পার করে দেওয়ার পর আমার কাছে মনে পড়েছে, ও আমি তো আসলে ওই টপিকটা নিয়ে চিন্তা করে অনলাইনটা চালু করেছিলাম। দেখা যাচ্ছে এই যে আমার একটা ঘন্টা চলে গেল, আমি আমার টপিকটাই ভুলে গেছি। তারপরে আমি এইটার পেছনে আমার যে একটা আসক্তি বা এটার পেছনে, এটা আমাকে কেড়ে নিচ্ছে কিন্তু। এই যে অনলাইন আমাকে কেড়ে নিচ্ছে, সে জায়গাতে চিন্তা করুন, আমাদের মতো পরিপক্ক মানুষরা যখন এরকম অনলাইনের ফাঁদে পড়ে যেতে পারি, আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেলতে পারি, সেখানে একজন শিক্ষার্থী, সে তো কোমলমতি, তার মন, সে অতটা পরিপক্ক হয়নি, তার বুঝ অতটা হয়নি, তার জায়গা থেকে কিন্তু এইটা অনেক বেশি সহজ ডিমোটিভেটেড হয়ে যাওয়া। এবং সে কিন্তু পড়াশোনা করতে গিয়ে, আমি বলছি না যে অনলাইন কোনো ধরনের উপকার করছে না, অনলাইনে চমৎকার চমৎকার কিছু রিসোর্স রয়েছে যেটা দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমাদের যখন এই কোমলমতি শিক্ষার্থীরা সেটা শিখতে যায়, তখন অনলাইন তাকে গ্রাস করে ফেলে মাঝে মধ্যে, এবং সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। এবং এর মাধ্যমে অনেক শিক্ষার্থীকে আমি নষ্ট হয়ে যেতে দেখেছি, অনেক শিক্ষার্থীকে দেখেছি সে গেম আসক্ত হয়ে গেছে, পড়াশোনা বিমুখ হয়ে গেছে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক বেশি নষ্ট হয়ে গেছে, সে বাবা মার থেকে অনেক বেশি দূরে চলে গেছে, বাবা মার সাথে তার মানসিক সম্পর্কের দূরত্ব বেড়েছে, এই প্রতিষ্ঠানের সাথে, পড়াশোনার সাথে তার মানসিক সম্পর্ক দূরত্ব বেড়েছে। তো এই ব্যাপারগুলি আমাদের জন্য আসলে খুব ভয়ঙ্কর। তো আমি যে জিনিসটা অনুরোধ করব, যে আমাদের যতই থাকুক অনলাইন রিসোর্স থাকুক বা যা থাকুক, সেটা আমাদের ইতিবাচক জায়গাতে যদি হয়, সেক্ষেত্রে আমাদের শিক্ষক মন্ডলী, প্রতিষ্ঠান কিংবা অভিভাবকদের একটা চমৎকার জায়গা রয়েছে এটা নিয়ে চিন্তা করবার। কারণ তাদের একটা মানে তাদের সবসময়ই তাদের প্রতি একটা দৃষ্টিভঙ্গি রাখতে হবে, চমৎকার পজিটিভ দৃষ্টিভঙ্গির দ্বারা, এবং তাদেরকে সবসময় নজরদারির ভেতরে রাখতে হবে। আমি যদি আমার শিক্ষার্থীদেরকে নজরদারির ভেতরে না রাখতে পারি, তাহলে তারা কিন্তু এই অনলাইনের মাধ্যমে বাজে দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, আমরা কথা বলতে বলতে আমাদের আজকের এপিসোডে একদম শেষ দিকে চলে আসছি। সবশেষে আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমাদের ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় যদি পরীক্ষার বাইরে গিয়ে কখনো চিন্তা করার সুযোগ থাকে, তাহলে সেই সুযোগটা আসলে কতটা থাকবে বলে আপনি আশা করেন? এই ক্ষেত্রে একটা চমৎকার বিষয় আছে, যেটা আপনি বলেছেন, পরীক্ষার বাইরে গিয়ে আমরা চিন্তা করতে পারি কিনা। আসলে দেখুন, বাংলাদেশের একটা পার্সপেক্টিভ আছে ভিন্ন। আপনি একটু যদি খেয়াল করেন, ঠিক এই শিক্ষাবর্ষের আগে গত শিক্ষাবর্ষে কিন্তু আমাদের অন্যরকম একটি কারিকুলাম ছিল, আপনি জানেন, সেখানে আমাদের ব্যবহারিক কারিকুলামটাকে বেশি প্রাধান্য দেওয়া হতো। এবং সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, এটা একটা চমৎকার ব্যাপার ছিল, যেটা হচ্ছে ব্যবহারিক কার্যক্রম কিন্তু আমাদের পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে আমাদের শিক্ষার্থীদের অনেক বেশি দক্ষ করে তুলতে পারে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটা তার তৈরি হতে পারে। কিন্তু দুঃখজনক ভাবে সত্যি, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, যেখানে আমাদের অভিভাবক মন্ডলী আমাদের ছোটবেলা থেকে শিক্ষা শুরু করবার সময় শেখানো হয় যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইটা যখন একটা অভিভাবক আমাদেরকে শেখাচ্ছে, সেই সন্তান এবং সত্যি কথা বলতে আমরা এতক্ষণ ফলাফল নিয়ে কথা বলেছি, আমাদের অভিভাবকরা শিক্ষা বলতে ফলাফল কি বোঝেন অধিকাংশ ক্ষেত্রে, এটা দুঃখজনক ভাবেও সত্যি, দুঃখজনক হলেও সত্যি। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন তারা শিক্ষা বলতে ফলাফল কি বোঝেন। তো এই ফলাফল কেন্দ্রিক যখন চিন্তাধারা তৈরি হয়ে গেছে আমাদের এই সোসাইটিতে, আমাদের আর্থসামাজিক, আমাদের রাষ্ট্রীয় ভাবে আমাদের যখন ফলাফল কেন্দ্রিক একটা চিন্তাধারা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা যখন শিক্ষার্থীদেরকে পরীক্ষার বাইরে নিয়ে গিয়ে তাকে চিন্তা করাবো,
তখন তার এই চিন্তাটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো না। কারণ এর কারণ হচ্ছে তার মস্তিষ্কে ঢুকে গেছে পরীক্ষাই হচ্ছে আমার পড়াশোনা। তো আমি গত ইসে দেখেছি, গত কারিকুলামে আমরা দেখেছি, আমরা কিন্তু সেটার ভেতরে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অনেক জায়গা ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেক বেশি পিছিয়ে গিয়েছিল, কারণ সেখানে পরীক্ষা ছিল না। কারণ আমাদের বাংলাদেশে ট্রেডিশনালি আমরা আসলে পরীক্ষাকেই আমরা পড়াশোনা মনে করি, এবং পরীক্ষা যখন আসে তখন পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনাটা আমাদের শিক্ষার্থীরা করে থাকে। তো যখনই আমরা পরীক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, তখন আমাদের শিক্ষার্থীদের এই পড়াশোনার আগ্রহটা কমে যাচ্ছে। কারণ আমাদের আর্থসামাজিক পরিবেশের ভেতরে এখন পর্যন্ত ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে একটা ব্যাপার, সেটা আমাদের তৈরি হয়ে ওঠেনি, এবং সেটা না আছে আমাদের পরিবারের ভেতরে, না আছে আমাদের সমাজে, না আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে। এই ব্যাপারটা না থাকবার কারণে আমরা এই ব্যাপারগুলি না থাকার কারণে আমাদের স্টুডেন্টদেরকে আমরা সরাসরি কোনোভাবেই এটাতে নিয়ে আসতে পারি না, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ক্রিটিক্যাল থিঙ্কিং করবে এবং পরীক্ষা বাদ দিলে আসলে তার থেকে আমি ভালো কোনো ফলাফল পাবো। তবে হ্যাঁ, আমি এটা আশাবাদী, যদি আমরা আমাদের আর্থসামাজিক যে চিন্তাধারাটা এবং আমাদের চিন্তা ভাবনার যে গভীরতা, সেটা যদি আমরা পরীক্ষার কেন্দ্রিক যে চিন্তা ভাবনা সেটার বাইরে বের হতে পারি, তাহলে অবশ্যই আমাদের দ্বারা এটা সম্ভব, এবং সেটা বোধ হয় আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। তবে সেটা এখনই সম্ভব না, সেটা হয়তো ধাপে ধাপে একটা সময় যখন আমাদের সামাজিক এবং আমাদের পারিবারিক মানসিকতার পরিবর্তন হবে, তখন আমরা এটা করতে পারবো এবং এটা ফলপ্রসূ হবে। কিন্তু এই মুহূর্তে আমরা পরীক্ষা কেন্দ্রিক যে ভাবনাটা, সেইটা আমরা গত কারিকুলামে দেখেছি আসলে খুব বেশি ফলপ্রসূ হয়নি, বরঞ্চ আমাদের শিক্ষার্থীদেরকে এই এখান থেকে দূর করে নিয়ে গেছে। তবে যদি আমরা পরীক্ষার বাইরে গিয়ে চিন্তা করতে পারি, সেটা আমাদের অবশ্যই অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আসবে, ভালো কিছু হবে, এবং তখনই আমাদের শিক্ষা খাত থেকে আমরা অনেক দক্ষ মানব সম্পদ পেতে পারবো ইনশাআল্লাহ। সো অডিয়েন্স, এই ছিল আমাদের আজকের পর্ব এডুকেশন বিয়ন্ড এক্সাম বিল্ডিং ক্রিটিক্যাল থিঙ্কার্স। আমাদের আজকের পর্বে আমাদের সাথে গেস্ট হিসেবে ছিলেন রিয়াদ আল আসাদ ভাই, যিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অ্যাট আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যার সাথে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করেছি। তো রিয়াজ আল আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বে আসার জন্য। জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারোকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করবার জন্য। ইনশাআল্লাহ আজকে চমৎকার কিছু আলোচনা হয়েছে আপনার সাথে। ইনশাআল্লাহ আবারও কখনো সুযোগ হলে আরো অন্য কোনো বিষয় নিয়ে, শিক্ষা খাতের অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে আমি আপনার দর্শকদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো গাইস, আজকের পর্বে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের বিশ্বাস, শিক্ষা মানে কেবল পরীক্ষা নয়, এটা হওয়া উচিত একজন সচেতন, মানবিক ও চিন্তাশীল মানুষ তৈরি করার মাধ্যম। আপনি যদি এই আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের পরবর্তী পর্বগুলো শুনতে চোখ রাখুন হোয়াটস নেক্সট ফর বাংলাদেশের সাথে। পর্যবেক্ষণ করুন, প্রশ্ন করুন এবং ভাবুন, কারণ ভবিষ্যতের বাংলাদেশ আমাদের চিন্তা শক্তির ওপরেই গড়ে উঠবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, জ্ঞানে থাকুন।